বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 12-এর হিস্ট্রি 2025-এর এইচএসের জন্য যে সমস্ত প্রশ্ন ভিভি ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। দেখো, আমি আজকে ফার্স্ট যে কোশ্চেনটা রেখেছি সেটা হচ্ছে কিংবদন্তি। দেখো, অনেক স্টুডেন্ট কি করে যে কোশ্চেনটা বুঝতে পারে না। কিংবদন্তি মানেও যা, লেজেন্ড মানেও তাই, আবার বীরগাথা মানেও তাই, ঠিক আছে। এবং লেজেন্ড কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। তাহলে দেখো, কিংবদন্তি কাকে বলছে, যদি এইটা আমি লিখি তাহলে তোমাদের বিভিন্ন ঐতিহাসিকদের মতামত তুলে ধরে কিংবদন্তির একটা সহজ সরল এবং গ্রাহ্য সংজ্ঞা লিখতে হবে। তাহলে কিংবদন্তি সহজ সরল কথা আমরা কি জানি, যে কিংবদন্তি হচ্ছে অতীতের ঘটনা যা নিজস্ব শৈলীতে বর্তমান, এটাকেই বলছে কি লেজেন্ড। তাহলে এবং নেক্সট প্রশ্ন দেখো, লেজেন্ডের বৈশিষ্ট্য কি কি। যে সমস্ত বৈশিষ্ট্যগুলো লেজেন্ডের মধ্যে লিখবে তার মধ্যে অতি অবশ্যই ফার্স্ট যে বৈশিষ্ট্যটা লিখবে সেটা হচ্ছে যে লেজেন্ডের বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হচ্ছে এখানে অতীতের কার্যকলাপ স্থান পায় এবং লেজেন্ড অবশ্যই একজন পুরুষ প্রধান চরিত্র হবে এবং এ দয়ালু এবং স্বাস্থ্যবান হবে। এবং দেখো যে এবার বলছে পৌরাণিক কাহিনী এবং কিংবদন্তির মধ্যে পার্থক্য, এটা করে নিলে। নেক্সট প্রশ্ন দেখো, মিথ এবং লেজেন্ড বলতে কি বোঝো। মিথের সংজ্ঞাটাও এরকম ভাবে দেবে যেরকম করে লেজেন্ডের সংজ্ঞা দিয়েছিলেন। 3 নাম্বার দেখো যে কোশ্চেনটা রেখেছি, পেশাদারি এবং পেশাগত। পেশাদারি মানে আমি যে পেশা থেকে পয়সা উপার্জন করব, সেটা হচ্ছে যে পেশাদারি এবং পেশাগত ইতিহাসের মধ্যে পার্থক্য, এইটা করলে। এবার দেখো নেক্সট প্রশ্ন ভিভি ইম্পর্টেন্ট যেটা রেখেছি সেটা হচ্ছে সাম্রাজ্যবাদ কাকে বলে। আমরা জানি যে কোনো বৃহৎ রাষ্ট্র যখন ক্ষুদ্র রাষ্ট্রকে নিজের করায়ত্ত করে এবং নিজের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে, তার মূল লক্ষ্য থাকে কিন্তু অর্থনীতিটাকে গ্রাস করা, সেটাই হচ্ছে সাম্রাজ্যবাদ। তাহলে লিখলে এবং এর উদ্ভবের কারণগুলো লিখলে। আর উপনিবেশবাদ কাকে বলে। উপনিবেশবাদ বলছে একটা বৃহৎ রাষ্ট্র যখন একটা অন্য কোনো রাষ্ট্রে কোনো উপনিবেশ স্থাপন করতে আসে এবং তাদের মূল লক্ষ্য থাকে তাদের অর্থনীতিকে গ্রাস করা, সেটাকেই বলছে উপনিবেশবাদ। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতে এসেছিল তারা কিন্তু উপনিবেশ স্থাপন করতেই এসেছিল, এটা একটা মূল উদাহরণ। প্রশ্নটা হয়ে গেল। এবার দেখো সাম্রাজ্যবাদের সঙ্গে সম্পর্ক, উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ এই দুটো মতবাদ যে পরস্পরের সঙ্গে যুক্ত, সম্পর্কযুক্ত, সেটা লিখলে। এবার জন্য এটাও ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, চীনের ওপর ইংরেজ বণিকদের যে বিভিন্ন অসম চুক্তি হয়েছিল সেই চুক্তিগুলো তোমাদের আলোচনা করতে হবে। এই প্রশ্নটাও কিন্তু এবছরের জন্য ভিভি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, নানকিন সন্ধির শর্ত। নানকিন সন্ধি কত সালে হয়েছিল। নানকিন সন্ধি হয়েছিল 1842 খ্রিস্টাব্দে। কেন হয়েছিল, যে ইংরেজ বণিকরা আফিং ব্যবসাতে এত বেশি উন্মত্ত হয়ে পড়েছিল যে চীনের সাধারণ নাগরিক আফিংয়ে আসক্ত হয়েছিল এবং রাজা মানচু এই অবস্থা দেখে, দেশের এরকম দুরবস্থা দেখে তিনি চিন্তায় মগ্ন হন এবং এদের সঙ্গে ইংরেজদের বিরুদ্ধে, ইংরেজ বণিকদের বিরুদ্ধে তিনি একটা যুদ্ধ ঘোষণা করেন এবং সেই যুদ্ধে কিন্তু চীনের যে রাজা মানচু তিনি পরাজিত হন। ইংরেজ বণিকরা চীনের রাজার ওপর যে চুক্তি, কতগুলো সন্ধি তারা এই যুদ্ধ সমাপ্ত করেছিল এবং রাজাকে কতগুলো শর্তের অধীনে এনেছিল। এই সন্ধির শর্তগুলো তো লিখতে হবে যে কি কি ছিল। যে দেখো 5টি বন্দর কিন্তু চীনের বণিকদের জন্য চীনের রাজা মানচুকে খুলে। দেখো চীনের গুরুত্বপূর্ণ বন্দর হচ্ছে হংকং বন্দর। কি করেছিল, চীনের রাজাকে এমন ভাবে পরাজিত করে এমন ভাবে সন্ধিতে বাধ্য করেছিল যে হংকং বন্দর কিন্তু ইংরেজ বণিকদের হাতে রাজাকে তুলে দিতে হয়েছিল। 3 নম্বর দেখো, যে কোহং বণিকদের মাধ্যমে ক্যান্টন বন্দর, যে ক্যান্টন বন্দরে রাজাকে কি করেছিল 12 মিলিয়ন তাদেরকে দিতে হয়েছিল এবং 3 মিলিয়ন রৌপ্য মুদ্রা দিয়ে সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। এবং নানকিন সন্ধির যে সমস্ত শর্তগুলো ভিভি ইম্পর্টেন্ট সেগুলো লিখতে হবে। নেক্সট প্রশ্ন দেখো, চিরস্থায়ী বন্দোবস্তের শর্তগুলি লেখো। তাহলে চিরস্থায়ী বন্দোবস্ত কে করেছিল। কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত করেছিলেন 1793 সালে
ভারতবর্ষে যে সমস্ত ব্যবস্থা ছিল খাজনা সংক্রান্ত, সে সমস্ত ব্যবস্থা কিন্তু অত বেশি উন্নত ছিল না। সেই জন্য কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন করেছিলেন। তার মূল লক্ষ্য ছিল ভারতের এমন একটা জমিদার শ্রেণী সৃষ্টি করা যারা ইংরেজদের পদপুষ্ট হয়ে থাকবে, এবং এই যে চিরস্থায়ী বন্দোবস্ত এবং এই চিরস্থায়ী বন্দোবস্তে ভারতের ওপর কি প্রভাব সেটা কিন্তু লিখতে হবে। নেক্সট দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলে ভূমি রাজস্ব ব্যবস্থা লেখো। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে যে সমস্ত ভূমি রাজস্ব ব্যবস্থা ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রবর্তন করেছিল, সেই ভূমি রাজস্ব ব্যবস্থা কিন্তু তোমাদেরকে লিখতে হবে। লাস্ট যে প্রশ্নটা, যে দেখো অবশিল্পায়নের কারণগুলো লেখো। শিল্পের ধ্বংসের কারণ অবশিল্পায়ন, এবং ভারতীয় অর্থনীতি, একটা শিল্প যখন ধ্বংস হয়ে যায় সেটা নিশ্চয়ই কোনো ভালো প্রভাব না সুপ্রভাব অর্থনীতিতে ফেলে না। তাহলে অবশিল্পায়নের কারণ লিখবে এবং অবশিল্পায়নের ভারতের উপর কি প্রভাব পড়েছিল সেইটা লিখবে। দেখো নেক্সট যে প্রশ্নটা রেখেছি সেটা হচ্ছে ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাবটা লিখবে। তাহলে কি উদ্দেশ্যতে ভারতের রেলপথ ব্যবস্থা প্রবর্তন হয়েছিল এবং রেলপথ ব্যবস্থা প্রবর্তনের কি প্রভাব সেটা লিখতে হবে। নেক্সট দেখো, ব্রিটিশ ভারতে আদিবাসী এবং দলিত সম্প্রদায়ের যে আন্দোলন তার বিবরণ দাও। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এই বছরের জন্য। নেক্সট দেখো যেটা রেখেছি সেটা হচ্ছে পলাশির যুদ্ধ এবং বক্সারের যুদ্ধ। পলাশির যুদ্ধ এবং বক্সারের যুদ্ধের কারণ এবং ফলাফল খুবই ইম্পর্টেন্ট। এবার নেক্সট প্রশ্ন দেখো, রাউলাট আইন কেন ঘোষণা করেছিল? রাউলাট কেন আইন ঘোষণা করেছেন এবং রাউলাট আইনে কি ছিল যেটার বিরুদ্ধে গান্ধীজি আন্দোলন করেছিলেন? তাহলে রাউলাট আইনের বিরুদ্ধে গান্ধীজি যে আন্দোলন সেটাকে লিখতে হবে। দেখো 1909 খ্রিস্টাব্দে মর্লে মিন্টো সংস্কার, 1909 খ্রিস্টাব্দে মর্লে মিন্টো যে সংস্কার আইন প্রবর্তন করেছিলেন সেই আইনের সংস্কারগুলো লিখতে হবে। নেক্সট দেখো, মিরাট ষড়যন্ত্র মামলা, কেন মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল এবং এর ফলাফল কি হয়েছিল সেটা লিখতে হবে। নেক্সট প্রশ্ন রেখেছি, দেখো এটা খুবই ইম্পর্টেন্ট, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রেক্ষাপট এবং গুরুত্ব। কি পরিপ্রেক্ষিতে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল তার কি গুরুত্ব সেটা লিখতে হবে। নেক্সট প্রশ্ন দেখো, যে মন্টেগু চেমস্ফোর্ড আইনের সমালোচনামূলক, মন্টেগু যে চেমস্ফোর্ড আইন পাশ করেছিল সেই আইনের যে সমালোচনা হয়েছিল সেই সমালোচনা পুরো মন্টেগু চেমস্ফোর্ড আইনটা লিখে সমালোচনাটা লিখলে কিন্তু উত্তরটা হয়ে যাচ্ছে। নেক্সট দেখো, যে ভারত ছাড়ো আন্দোলন, গান্ধীজির যে সমস্ত মুভমেন্টগুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন। এই ভারত ছাড়ো আন্দোলনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই বছরের জন্য। নেক্সট যে প্রশ্নটা রেখেছি দেখো, ট্রুম্যান এবং মার্শাল পরিকল্পনা, দুটো পরিকল্পনা হয়েছিল, ট্রুম্যান এবং মার্শাল দুটোই কিন্তু করতে হবে। লাস্ট যে প্রশ্নটা রেখেছি সেটা দেখো, স্বাধীন ভারতের প্রথম 3টি বার্ষিক পরিকল্পনা। ভারত যখন স্বাধীন হলো এবং 3টে বার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছিল, তাহলে এই 3টে বার্ষিক পরিকল্পনা লিখতে হবে। আজকে দেখো তোমাদের সঙ্গে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম সেই প্রশ্নগুলো কিন্তু এই বছর এইচএস এর জন্য খুবই ইম্পর্টেন্ট। মোটামুটি এই কোশ্চেনগুলো যদি করো তাহলে মোটামুটিভাবে লিখে আসতে পারবে। আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।